আমি এই ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বুঝাবো যে গণভোট কী, যদি হ্যাঁ বা পক্ষে আপনি ভোট দেন তবে কি হবে, না বা বিপক্ষে ভোট দেন তবে কি হবে। তো আমি যা ভেবেছি, যা বুঝেছি সেটা এই স্লাইডের মাধ্যমে আমি আপনাদের সামনে পেশ করব। ওকে। তো বাংলাদেশের 2026 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে মানুষকে ভোট দিতে বলা হবে শুধু একটি প্রশ্নে, হ্যাঁ মানে পক্ষে, না মানে বিপক্ষে। মানে একটা প্রশ্ন থাকবে, মনে করেন যে বিভিন্ন মানে অপশন থাকবে, মানে একটা প্রশ্ন থাকবে, মনে করেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে, আপনি কি এর পক্ষে? হা অবলিক না। যদি পক্ষে থাকেন তাহলে হা দিবেন, যদি বিপক্ষে থাকেন তবে না। যদি হা জিতে, বেশিরভাগ যদি মানে গণভোট করার পর বেশিরভাগ ভোট যদি হায়ের পক্ষে যায় তবে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে, আর যদি নায়ের পক্ষে যায় তবে বর্তমানে রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির যা ক্ষমতা রয়েছে তাই থাকবে। ওকে, কিন্তু এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কেন? কারণ এই একটি ভোট দেশের ভবিষ্যৎ, শাসন ব্যবস্থা, সংবিধানের কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্র পরিচালনার ধরন বদলে দিতে পারে। আচ্ছা, এরপর আমি কি লিখেছি, আজকের ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব ভেঙে বলবো, মানে বিস্তারিত বলবো। গণভোট আসলে কী, তারপর কেন এটি হচ্ছে, তারপর হ্যাঁ দিলে কি হতে পারে, না দিলে কি হবে। তো গণভোট আসলে কী? গণভোট বলতে আমরা বুঝি রাষ্ট্র জনগণের কাছে সরাসরি একটি বা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত জানতে চায়। এটি সাধারণ নির্বাচনের মতো নয়, যেখানে আমরা শুধু প্রতিনিধি নির্বাচন করি। এখানে মানুষ সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে, ক্ষমতার ভারসাম্য কেমন হবে, সংবিধানে কি পরিবর্তন আসবে। বিশ্বের বহু দেশে গণভোট হয়েছে, বিশেষ করে ইউরোপে গণভোট একটা মানে সিম্পল ব্যাপার, সাধারণ একটা বিষয়। হ্যাঁ, কারণ ওইখানে মানে সরকার ব্যবস্থা একদম মনে করেন যে মানে কি ওইটা মানে পরিষ্কার, তারপর যারা সরকারি লোক রয়েছেন তাদের রেসপন্সিবিলিটি রয়েছে, তারপর হচ্ছে আপনাদের মানে জনগণের যে মানে একটা দায়বদ্ধতা সেটা রয়েছে। তো এখানে মানুষ সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে, ক্ষমতার ভারসাম্য কেমন হবে, সংবিধানে কি পরিবর্তন আসবে। বিশ্বের বহু দেশে গণভোট হয়েছে সংবিধান সংশোধন, ক্ষমতার ভারসাম্য, মোনার্কি ভার্সেস রিপাবলিক, এমনকি স্বাধীনতার মতো সবচেয়ে বড় সিদ্ধান্ত। অনেকে মনে করে শুধু যুদ্ধ করেই একটা দেশকে স্বাধীন করতে লাগে, না না, এমনটা না। ইউরোপে অনেক দেশ রয়েছে, শুধু ইউরোপে না, পৃথিবীতে অনেক দেশ রয়েছে যারা শুধুমাত্র ভোটের মাধ্যমে আলাদা একটি রাষ্ট্র পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোট মানে রাষ্ট্র বলছে এই পরিবর্তনগুলো করতে চাই, কিন্তু আগে জনগণের অনুমোদন দরকার। এটি কেবল ভোট নয়, এটি দেশের ভবিষ্যতের সঙ্গে নাগরিকদের সরাসরি সম্পর্ক স্থাপন। তারপর গণভোটের মূল বৈশিষ্ট্য, সরাসরি গণতান্ত্রিক সিদ্ধান্ত, ভোটাররা সরাসরি অংশগ্রহণ করে, কোনো প্রতিনিধি বা সংসদ সদস্যের মাধ্যমে নয়, অর্থাৎ জনগণ নিজের হাতে দেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করে। বৃহৎ রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তন, সাধারণ নির্বাচন কেবল সরকার বা সংসদ গঠনের জন্য, কিন্তু গণভোটে প্রশ্ন থাকে দেশের সংবিধান, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা, বিচার ব্যবস্থা, তারপর নাগরিক অধিকার সংক্রান্ত। হ্যাঁ না বা গ্রহণ বাতিলের ভিত্তিতে সিদ্ধান্ত। তারপর ভোটের ফলাফল সরাসরি প্রস্তাবিত নীতি বা সংস্কারের বাস্তবায়নে প্রভাব ফেলে। সচেতন অংশগ্রহণ অপরিহার্য, কারণ আপনি যদি সচেতন না হন তাহলে গণভোটে হা দিয়ে কোনো লাভ নেই, না দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনার উপর ডিপেন্ড করে আপনি হা দিবেন নাকি না দিবেন। যদি বিষয়টা আপনি না বুঝেন তাহলে তো হা না দিয়ে তো লাভ হবে না। তাহলে এতে গণতান্ত্রিক একটি গণভোট হলো কোথায়? হ্যাঁ, তো গণভোটের মান ও বৈধতা নির্ভর করে জনগণের জ্ঞান ও সচেতনতার উপর। যদি ভোটাররা বিষয়টি বুঝে না তাহলে গণভোটের ফলাফল শুধু সংখ্যার খেলা হয়ে যায়। বাস্তবে
গণতন্ত্রের উদ্দেশ্য পূর্ণ হয় না। উদ্দেশ্য জনগণকে সরাসরি দেশের ভবিষ্যৎ কাঠামোতে অংশগ্রহণের সুযোগ দেওয়া, সংবিধান ও নীতি পরিবর্তনের ক্ষেত্রে জনমতের শক্তি প্রতিফলিত হওয়া, তারপর সরকারের একপক্ষীয় সিদ্ধান্তের বাইরে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। কেন এই গণভোট হচ্ছে? এই ধরনের গণভোট সাধারণত তখনই হয় যখন রাজনৈতিক অচলাবস্থা, আস্থার সংকট, দীর্ঘদিনের সংস্কারের দাবি, মানুষ বোঝায় যে বর্তমান ব্যবস্থায় পরিবর্তন দরকার। তারপর এক্ষেত্রে সরকার বা অন্তর্বর্তী কর্তৃপক্ষ বলে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উত্তর জনগণই দিক, কারণ এর ফল বহু বছর এমনকি কয়েক দশক রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলতে পারে। অর্থাৎ গণভোট মানে শুধুই ভোট নয়, এটি দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সংরক্ষণের একটি সুযোগ। কী ধরনের সংস্কার গণভোটে থাকতে পারে? তো এই গণভোটে যে সংস্কারগুলো থাকতে পারে সেগুলো শুধু প্রশাসনিক নয়, এগুলো সাংবিধানিক ও কাঠামোগত। সংসদের কাঠামো বদল, 2 কক্ষ ব্যবস্থা, তারপর প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিন্যাস, নির্বাচন কমিশনের স্বাধীনতা, বিচার বিভাগের নিয়োগ পদ্ধতি, মৌলিক অধিকার সম্প্রসারণ, নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব, সংবিধান সংশোধনের কঠোর নিয়ম, এই সব কিছু একসাথে একটি প্যাকেজ হিসাবে জনগণের সামনে আসে, যেখানে মানুষকে সিদ্ধান্ত নিতে বলা হয় হ্যাঁ বলবে নাকি না। ওকে, ক্লিয়ার? তারপর এইবার জানা যাক হ্যাঁ ভোট দিলে কী হবে। হ্যাঁ দিলে কী হবে? যদি জনগণ হ্যাঁ বলে, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের পথ খুলবে। তারপর সংবিধান সংশোধনের কাজ শুরু হবে, ক্ষমতার ভারসাম্য নতুনভাবে নির্ধারিত হবে। মানে রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে, সংসদের ক্ষমতা কী হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কী হবে, নির্বাচন ও বিচার ব্যবস্থার পরিবর্তন আসতে পারে। সহজভাবে বললে হ্যাঁ মানে দেশের শাসন কাঠামোর বড় পরিবর্তনের অনুমতি। মানে আপনি যে দেশের নাগরিক, আপনি অনুমতি দিলেন যে হ্যাঁ তুমি এইটা করো, ওকে। আর যদি না হয় তার মানে কি আপনি তার বিপক্ষে, না তুমি এটা করতে পারো না, মানে আপনি সরকারকে বলছেন আর কি। না দিলে কি হবে? যদি জনগণ না বলে, এই প্রস্তাবগুলো আপাতত বাতিল হবে। তারপর বর্তমান সাংবিধানিক কাঠামো বহাল থাকবে। মানে বর্তমানে যে নিয়মকানুন রয়েছে, বাংলাদেশে আইন রয়েছে, সেটাই থাকবে বহাল, আর কোনো পরিবর্তন হবে না। যেসব প্রস্তাবিত করা হচ্ছে সেটা পরিবর্তন বা অ্যাপ্লাই হবে না। তারপর ভবিষ্যতে আবার নতুন করে আলোচনা করতে হবে, সরকারের কাছে বার্তা যাবে জনগণ এখনও প্রস্তুত নয়। সহজভাবে বললে না মানে এই মুহূর্তে পরিবর্তনের অনুমতি দেওয়া হলো না। আচ্ছা, তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিওতে কোনো ভুল হয়নি। তারপরেও যদি আমার কোনো কোথায় আপনার মন খারাপ হয় বা আপনি রেগে যান, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং ভিডিও শেষে আমি এটাই বলতে চাই যে আমাদের হা বা হ্যাঁ বা পক্ষে ভোট দেওয়া উচিত, কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, সেটা আপনিও জানেন, আমিও জানি। হ্যাঁ, তো এই কারণে নতুন কিছু সংস্কার দরকার। আর ভিডিওতে যদি কোনো ভুল বুঝেন তাহলে দয়া করে আবারও দেখতে পারেন। এটা আর কি রিকোয়েস্ট। যাই হোক, এটাই, আর কিছু বলার নাই। বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন।